আলহামদুলিল্লাহ ভালো। আমরা শুরু করে দেই। আজকে আমাদের আমার দ্রুত শেষ করতে হবে তো কিছু কাজ আছে, আমরা শুরু করে দেই। গতদিন পর্যন্ত আমরা সার্কিটের বিভিন্ন প্রবলেম কিভাবে সলভ করতে হয় তার বিভিন্ন টেকনিক সম্পর্কে দেখেছিলাম। একেবারে শুরু থেকে যদি আমি শুরু করি তাহলে বলবো যে একদম শুরুর দিকে আমরা সিরিজ প্যারালাল সার্কিট করেছিলাম, সিরিজ প্যারালাল কম্বিনেশন করেছিলাম, তারপরে ওয়াই ডেল্টা কনভার্সন করেছিলাম। এরই ধারাবাহিকতায় গত ক্লাস এবং গত 3টা লেকচার আমরা করেছিলাম হচ্ছে নোড অ্যানালাইসিস, মেশ অ্যানালাইসিস, সুপার নোড, সুপার মেশ, তারপর হচ্ছে কনভার্সন। তো মোটামুটি অনেকগুলো টেকনিক সম্পর্কে আমরা পড়াশোনা করেছি। তো আজকে হচ্ছে আমরা আরেকটু ডিফারেন্ট কিছু মেথড দেখবো, সেটা হচ্ছে নেটওয়ার্ক থিওরেমস। আসলে একটু বলে নেই আসলে নেটওয়ার্ক থিওরেমটা কেমন। যেমন দেখো, এতদিন পর্যন্ত যা যা পড়েছি যে সুপার মেশ, সুপার নোড, মেশ, তারপরে নোড বা সিরিজ প্যারালাল, ওয়াই ডেল্টা কনভার্সন, আসলে এই জিনিসগুলো খুবই ইম্পর্টেন্ট বা বেসিক জিনিস, কিন্তু এগুলাই আসলে এরকমই না যে শুধুমাত্র এগুলা দিয়েই আমি যে কোনো সার্কিট সলভ করতে পারবো। দেখা যাচ্ছে বিভিন্ন সার্কিট অনেক কমপ্লেক্স সার্কিটও হয় বর্তমানে, যেহেতু জিনিসগুলো আরো কম্প্যাক্ট হচ্ছে, তারপর হচ্ছে অনেক কমপ্লেক্স সার্কিটও চলে আসতেছে। তো আসলে এই সমস্ত কমপ্লেক্স সার্কিট যে আমরা প্রিভিয়াস যা যা শিখছি ওগুলো দিয়ে যে করতে পারবো এমন না। তো এই কমপ্লেক্স সার্কিট গুলো সলভ করার জন্য বিভিন্ন থিওরেম চলে আসছে। সায়েন্টিস্টরা বা রিসার্চাররা এগুলো নিয়ে গবেষণা করছে, গবেষণা করার পরে বিভিন্ন থিওরেম দ্বারা দাঁড় করাইছে যে হ্যাঁ এই সমস্ত থিওরেম গুলো দিয়ে হইলেও আমরা সার্কিট গুলোকে সলভ করতে পারি। আসলে এই থিওরেম ভিন্ন কিছু না, কিছু প্রসিডিউর এই থিওরেমের মধ্যে, একটা থিওরেমের মধ্যে, কিন্তু এই থিওরেম গুলোর মধ্যেও কিন্তু প্রিভিয়াস ওগুলোরও কিন্তু বিভিন্ন ব্যবহার এখানে আমরা দেখব। তো শুরুতেই বলে নেই যে এই যে থিওরেম গুলো আমরা অ্যাপ্লাই করব, সেই থিওরেম গুলো অ্যাপ্লাই করার জন্য অবশ্যই আমার সার্কিটটাকে লিনিয়ার হইতে হবে। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে একটা লিনিয়ার সার্কিট বলতে আমি কি বুঝি বা লিনিয়ার প্রপার্টি বলতে কি বুঝি। এখানে আসলে লিনিয়ার প্রপার্টি বলতে বোঝানো হচ্ছে যে একটা লিনিয়ার রিলেশনশিপ থাকবে কজ এবং ইফেক্টের উপরে। আমরা জানি যে সার্কিটের মধ্যে কজ এবং ইফেক্ট কি, যে কজ হচ্ছে ভোল্টেজ, ইফেক্ট হচ্ছে কারেন্ট। অর্থাৎ ভোল্টেজ দিলে ভোল্টেজের কারণে ইফেক্ট হবে কারেন্ট, অর্থাৎ ভোল্টেজ দিলে সার্কিটের মধ্যে কারেন্ট প্রবাহিত হবে। তো এই যে আমরা বলছি একটা হচ্ছে কজ, একটা হচ্ছে ইফেক্ট, মানে একটা হচ্ছে ভোল্টেজ, একটা হচ্ছে কারেন্ট। তো এখন এই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যদি লিনিয়ার রিলেশনশিপ থাকে তখন আমরা বলতে পারি যে হ্যাঁ সার্কিটটা লিনিয়ার। তো শুধু এতটুকুই না, এখন আসলে লিনিয়ার প্রপার্টিস এর মধ্যে বা যে প্রপার্টিটা আছে এটার মধ্যে কম্বিনেশন হচ্ছে দুইটা জিনিসের। একটা হচ্ছে হোমোজেনিটি বা স্কেলিং প্রপার্টি বা মাল্টিপ্লিকেশন রিলেশন, আর একটা হচ্ছে অ্যাডিটিভিটি প্রপার্টি, অর্থাৎ যোগ বা বিয়োগের যে রিলেশনশিপ আছে সেটা। যেন আমি যদি একটু দেখাই, যেমন ওহমস এর ল থেকে আমরা পেয়েছিলাম যে ভি এবং আই এর মধ্যে যে রিলেশন ভোল্টেজ এবং কারেন্ট, সেটা হচ্ছে ভি ইকুয়ালস টু আই আর। তো এখন হোমোজেনিটি প্রপার্টি যদি অ্যাপ্লাই করি, অর্থাৎ k ইনটু vi ইকুয়ালস টু k ইনটু ir, এর মানে হচ্ছে আমি ভোল্টেজকে যেই হারে বাড়াবো আমার কারেন্টও বা এই পোরশনটা কিন্তু সেম হারে বাড়বে। কারণ আমি বলতে পারি যে রেজিস্ট্যান্স তো এখানে ফিক্সড, দেখো রেজিস্ট্যান্স এখানে ফিক্সড, এখানেও রেজিস্ট্যান্স ফিক্সড। এখন এখানে তুমি যদি ভোল্টেজ বাড়াও তাহলে কারেন্টটা বাড়বে, কি হারে বাড়বে, যেই হারে ভোল্টেজ বাড়াবা সেই হারে বাড়বে, এটা রেজিস্ট্যান্সটা ফিক্সড। এইজন্য বলতেছে এই জায়গার মধ্যে হোমোজেনিটি বা স্কেলিং প্রপার্টি আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে অ্যাডিটিভিটি প্রপার্টি, সেটা হচ্ছে যেমন আমরা কনসিডার করতে একটা ভোল্টেজ হচ্ছে V1, V1 সমান হচ্ছে I1 ইনটু R, V2 সমান হচ্ছে I2 ইনটু R। আমি যদি টোটাল ভোল্টেজ বলি তাহলে টোটাল ভোল্টেজ সমান হচ্ছে V1 প্লাস V2, মানে I1 প্লাস I2 ইনটু R। তাহলে দেখো এখানে কি হচ্ছে যে আমি যখন ভোল্টেজ গুলোকে যোগ করতেছি আলটিমেটলি আমি কিন্তু কারেন্ট গুলোকে যোগ করতেছি, রেজিস্ট্যান্স কিন্তু আগের মতোই ফিক্সড। তো এই জন্য বলতেছে যে এই প্রপার্টিটার মধ্যে V এবং I এর যে রিলেশনশিপ, এই প্রপার্টিটার মধ্যে যেহেতু স্কেলিং প্রপার্টিটাও আছে, অ্যাডিটিভিটি প্রপার্টি আছে, এজন্য বলা হয় যে V এবং I হচ্ছে লিনিয়ার। তো স্বাভাবিকভাবে আমরা লিনিয়ার সার্কিট গুলো নিয়ে কাজ করে আসছি এতদিন ধরে। এখনো যে সার্কিট গুলো নিয়ে আমরা কাজ করব সেগুলো লিনিয়ার সার্কিটই। তো তবে এই থিওরেম গুলো, যে থিওরেম গুলো আমরা এখানে অ্যাপ্লাই করছি, সমস্ত থিওরেম কিন্তু অবশ্যই লিনিয়ার সার্কিটের মধ্যে অ্যাপ্লিকেবল, নন লিনিয়ার সার্কিটের মধ্যে কিন্তু ওরকম অ্যাপ্লিকেবল না। বুঝতেছো তোমরা? আচ্ছা, এখন প্রশ্ন কি আরটা সমান থাকবে স্যার? হ্যাঁ, আর ফিক্স থাকবে, এই জন্যই বলতেছি লিনিয়ার। আচ্ছা, এখন প্রশ্নটা আসলে নন লিনিয়ার প্রবলেমটা কি হইতো। দেখো, নন লিনিয়ার বলতে বোঝানো হচ্ছে যে রেজিস্ট্যান্স যেটা সেটা আসলে নন লিনিয়ার, মানে এই রেজিস্ট্যান্সের ভ্যালু চেঞ্জ হবে। তো এখন মনে করো ভিও চেঞ্জ হলো, আইও চেঞ্জ হলো, আরও চেঞ্জ হলো, তো তিনটাই যদি চেঞ্জ হয় তাহলে তুমি কিন্তু এই জায়গার মধ্যে কোনো রকম একটা রিলেশনশিপ কিন্তু দাঁড় করাতে পারবে না। আমার কথা বুঝতেছো? জি স্যার। তো যেহেতু যে কোনো একটা কম্পোনেন্ট বা ইকুইপমেন্ট যদি আমার নন লিনিয়ার হয় তাহলে কিন্তু আমি লিনিয়ার রিলেশনশিপটা পাবো না।
এই জন্য এখানে আমরা কনসিডার করতে যে আমাদের সার্কিটটা লিনিয়ার, তবে কন্ডিশন হচ্ছে আর এর মান অবশ্যই লিনিয়ার বা আর কে অবশ্যই ফিক্সড হইতে হবে। তো দেখা যায় যে আমরা যে রেজিস্ট্যান্স গুলো ইউজ করি সার্কিটের মধ্যে, সেই সার্কিটের রেজিস্ট্যান্স গুলো একটা নির্দিষ্ট টেম্পারেচার পর্যন্ত সে লিনিয়ার বিহেভিয়ার দেখায়, কিন্তু এরপরে যখন আমি একটা ভোল্টেজ যখন অনবরত থাকে সেখানে দেখা যায় রেজিস্ট্যান্সটা গরম হয়ে যায়, হিট হয়ে যায়। তোমাদেরকে ল্যাব করাইলে তোমরা ল্যাবে দেখতে পারবা, তো রেজিস্ট্যান্সটা যখন গরম হয়ে যায় তো রেজিস্ট্যান্স হিট হয়ে গেলে রেজিস্ট্যান্সের রেজিস্টিভিটি বেড়ে যায়। তো যখন রেজিস্টিভিটি বেড়ে যাবে তখন কিন্তু আবার সে নন লিনিয়ার বিহেভিয়ার শো করবে, তখন কিন্তু আবার ওই জিনিসগুলো কিন্তু এতটা অ্যাপ্লিকেবল হবে না। তো এই হচ্ছে মোটামুটি আলোচনা। আজকে আমরা দুইটা থিওরেম আমি তোমাদেরকে পড়াবো, এর কিছু প্রবলেম আমরা সলভ করব। তো এই প্রবলেম রিলেটেড যেই এক্সারসাইজ গুলো আছে তোমরা আশা করি বই থেকে করে নেক্সট ক্লাসে আমাকে হোমওয়ার্ক দেখাবা। আচ্ছা, প্রথমে আসি একটা থিওরেম, সেটা হচ্ছে সুপারপজিশন থিওরেম। আমি একটু বলে নিই আসলে সুপারপজিশন থিওরেমটা কি। এখানে বলতেছে যে কারেন্ট অথবা ভোল্টেজ কিসের একটা linear bilateral network is equal to the algebraic sum of the current or voltage produced independently by each source. আচ্ছা, এই কথাটা আমি বাংলায় বলি একটু ভালো করে বুঝুন। এখানে বলতেছে মনে করো যে একটা সার্কিটের মধ্যে দুইটা বা তিনটা, অর্থাৎ দুই বা দুই এর চাইতে বেশি সংখ্যক সোর্স যদি, সোর্স কি, যেমন ভোল্টেজ সোর্স অথবা কারেন্ট সোর্স, এগুলোকে আমি বলতেছি সোর্স। তো সুপারপজিশন থিওরেম অ্যাপ্লাই করার কন্ডিশন হচ্ছে অবশ্যই একটা সার্কিটের মধ্যে দুই বা ততোধিক আমার সোর্স থাকতে হবে, সেটা কারেন্ট সোর্স হতে পারে, ভোল্টেজ সোর্স হতে পারে। আচ্ছা, তো এখন আমি যদি কোন একটা সার্কিটের জন্য কারেন্ট বের করতে চাই, তাহলে ওভারঅল সার্কিটের যে কারেন্ট সেটা আমি পাবো কিভাবে? সেটা পাবো হচ্ছে, মনে করো দুইটা সোর্স আছে, এর মধ্যে একই সময়ে একটাকে অন রেখে বাকিটাকে অফ রেখে আমি কারেন্ট মেজার করব, এরপর আরেকটাকে অন রেখে আরেকটাকে অফ রেখে আমি কারেন্ট মেজার করব। তো এরপর আমি এই দুইটাকে যোগ করে দেখবো যে ইন্ডিভিজুয়াল দুইটার কারেন্ট বের করে যোগ করলে আমি টোটালটার কারেন্ট পেয়ে যাবো। অর্থাৎ টোটালটা একসাথে হিসাব করা যা, আলাদা আলাদা সোর্সের জন্য ইম্প্যাক্ট হিসাব করাটাও তা। এটাকে বলা হয় সুপারপজিশন থিওরেম। আমি প্রবলেমের সলিউশন দেখার জন্য আরেকটু ক্লিয়ার হবা, আরেকটু বলে নেই যে এটা কিভাবে অ্যাপ্লাই করব। প্রথমে হচ্ছে যে আমরা একটাকে অন রেখে বাকিগুলোকে অফ করে ফেলবো, ছবি দেখাচ্ছি তাহলে বুঝতে পারবো। এরপর এটাকে বারবার করব, করে প্রত্যেকটা জন্য ইন্ডিভিজুয়াল যে মান আসতেছে সেটাকে আমরা যোগ করব। আমি ছবি দেখাই তাহলে বুঝতে পারবা। প্রবলেমে যাওয়ার আগে একটু বলে নেই, আসলে যে বললাম না যে সোর্স ইনঅ্যাক্টিভ করব, অর্থাৎ ভোল্টেজ সোর্স কে ইনঅ্যাক্টিভ করব বা কারেন্ট সোর্স কে ইনঅ্যাক্টিভ করব। এখন ইনঅ্যাক্টিভ কিভাবে করব? যেমন ভোল্টেজ সোর্স, তাকে ইনঅ্যাক্টিভ করার জন্য আমরা লাইনটাকে শর্ট করে দিব। কেন? কারণ ভোল্টেজ সোর্স থাকা মানে হচ্ছে সেখানে একটা ভোল্টেজ আছে, আর লাইন শর্ট করে দিলে সেখানে কোনো ভোল্টেজ নাই। ভোল্টেজ কত এখানে বলো তো? শর্ট করে দিলে 0। তো ভোল্টেজ সোর্স কে ইনঅ্যাক্টিভ করা মানে হচ্ছে ভোল্টেজকে 0 করে দেওয়া, তার মানে এই লাইনটাকে শর্ট করে দিতে হবে। ক্লিয়ার? আচ্ছা, এরপর আসো কারেন্ট সোর্স মানে হচ্ছে এই লাইনে কারেন্ট আছে। এখন কারেন্ট সোর্স কি ইনঅ্যাক্টিভ করে করা মানে কি? যে কারেন্ট নাই মানে কি? ওপেন। কথা বুঝতেছো? স্যার ভোল্টেজ সোর্স এটা বুঝিনি, কি বললেন? ভোল্টেজ সোর্স থাকা মানে কি? এই লাইনের মধ্যে ভোল্টেজ আছে, তাই না? ভোল্টেজ আছে। তো এখন আমি ভোল্টেজ সোর্স কে ইনঅ্যাক্টিভ করতে যাচ্ছি, তার মানে ভোল্টেজকে কত ভাগ করতে হবে? 0 করতে হবে। তো ভোল্টেজ কখন 0 হয়? শর্ট করলে না ওপেন করলে? শর্ট করে দিব বলতে। শর্ট করা মানেটা কি? শর্ট করা মানে বুঝতেছো না এতদিন পরে? শর্ট করা মানে হচ্ছে পুরো একটা সিঙ্গেল একটা লাইন, এখানে কোনো ইকুইপমেন্ট নাই, কম্পোনেন্ট নাই। ও আচ্ছা আচ্ছা, কিছু মনে যদি ওখানে একটা রোড থাকে সেটাকে কি তুলে দেবো আমরা? না, দেখাচ্ছি, আমি ওইটাও দেখাচ্ছি। এই ছবিটা বুঝছো কিনা যে ভোল্টেজ সোর্স থাকলে তাকে ইনঅ্যাক্টিভ করার জন্য আমি তাকে শর্ট করে দেব, আর কারেন্ট সোর্স থাকলে তাকে ওপেন করে দেব। তার দিয়ে খালি স্যার জয়েন করে দিবে তো? হ্যাঁ, জয়েন করে দেব, একই কথা। হ্যাঁ, মানে এটাকে খুলে দিয়ে জাস্ট দুটো লাইন যোগ করে দিব, আর এটাকে খুলে জাস্ট ওপেন রেখে দেব, এই আর কিছু না। তো কেন এটাকে শর্ট করব, কেন এটাকে ওপেন করব, বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন আসলে যদি রেজিস্ট্যান্স থাকে তাহলে কি হবে? মনে করো রেজিস্ট্যান্স আছে, তাহলে শুধুমাত্র এই ভোল্টেজ সোর্সের লাইনটাকে আমি শর্ট করে দেব, রেজিস্ট্যান্স যা আছে তাই থাকবে। আবার মনে করো কারেন্ট সোর্স আছে, তাহলে শুধুমাত্র কারেন্ট সোর্সের জায়গাটাকে ওপেন করে দেব, রেজিস্ট্যান্স যা আছে তাই থাকবে। কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, তো আমি একটু প্রবলেমে যাই, তাহলে তোমরা একটু বুঝতে পারবা। আমাকে বলতেছে যে এই সার্কিটের কারেন্ট বের করো, I1 মানে হচ্ছে এই কারেন্টটা বের করো। আচ্ছা, বলতে এখানে সোর্স কয়টা? দুইটা স্যার। তাহলে অবশ্যই এখানে আমি সুপারপজিশন অ্যাপ্লাই করতে পারবো। জি স্যার। আচ্ছা, কেন পারবো? কারণ এখানে দুইটা বা দুইয়ের চেয়ে বেশি দুইটা সোর্স সোর্স। হ্যাঁ,
আচ্ছা, তো আমি কি বললাম যে একই সময়ে একটাকে অন রাখবো আর একটাকে অফ করে দিব। আমার কথাটা বুঝো, এই ছবিটা দেখো, এই ছবিটা দেখো, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে 30 ভোল্টের, একটা কারেন্ট সোর্স আছে 3 অ্যাম্পিয়ারের। আমাকে বলছে 6 অ্যাম্পিয়ার 6 ওহম রোধের মধ্যে যে কারেন্টের মান কত। তো আমি প্রথমে কি করব, মনে করো প্রথমে 30 ভোল্ট এটাকে বাদ দিয়ে দিব, বাদ দিয়ে মানে এটাকে ইনঅ্যাক্টিভ করব, এটাকে ইনঅ্যাক্টিভ করবে, শুধুমাত্র একটাকে অ্যাক্টিভ রাখবো। এখন যদি তিনটা থাকতো তাহলে একটাকে অ্যাক্টিভ রেখে বাকি দুইটাকে ইনঅ্যাক্টিভ করে দিতাম। যদি চারটা সোর্স থাকতো তাহলে কয়টা অ্যাক্টিভ থাকতো? অ্যাক্টিভ থাকতো, তিনটা ইনঅ্যাক্টিভ থাকতো। ভেরি গুড। আচ্ছা, তো আমি এখানে বলতেছি মনে করো আমি 3 অ্যাম্পিয়ার কে রেখে 30 ভোল্ট কে ইনঅ্যাক্টিভ করে দিলাম, দিয়ে এই 3 অ্যাম্পিয়ারের জন্য এখানে কতটুকু কারেন্ট যায় সেটা মেজার করব। এরপরে হচ্ছে আবার 3 অ্যাম্পিয়ার রেখে অফ করে দিয়ে 30 ভোল্ট কে রাখবো, 30 ভোল্ট কে রেখে দেখবো আবার এখানে দিয়ে কি পরিমাণ কারেন্ট যায়। তো এটার জন্য কি পরিমাণ কারেন্ট গেল, এটার জন্য কি পরিমাণ কারেন্ট গেল, দুইটাকে যোগ করলে আমি টোটাল I1 কারেন্টটা পেয়ে যাব না? জি স্যার। আচ্ছা, তাহলে এটাকে আমরা করি দেখো। হ্যাঁ, এটাকে বলে সুপারপজিশন, এটাকে বলি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। আচ্ছা, দেখো কিভাবে করতে হয়। এই যে আমার ছবিটা দেওয়া আছে, তাহলে পরের ধাপে আমি কি করলাম যে আমি ভোল্টেজ সোর্সকে ইনঅ্যাক্টিভ করে দিলাম। দেখো ভোল্টেজ সোর্সকে কিভাবে ইনঅ্যাক্টিভ করতে হয়, শর্ট করে দিয়ে। আচ্ছা, কারেন্ট সোর্স তো যা আছে তাই রয়ে গেল, I3। কারেন্ট সোর্স যা আছে তাই রয়ে গেল না? জি স্যার। আচ্ছা, এখন আমাকে বলছে যে কোন কারেন্টটা বের করতে হবে, যে I1 কারেন্ট, মানে 6 ওহম রোধের মধ্য দিয়ে কারেন্ট। ঠিক আছে? আচ্ছা, এখন তোমরা আমাকে বলো তো এই 3 অ্যাম্পিয়ার কারেন্টটা এই 6 ওহম রোধের মধ্যে দিয়ে কত পরিমাণ প্রবাহিত হবে? আর আদৌ পরিমাণ হবে হবে না, কি? এই পাশে শর্ট সার্কিট হবে না, জিরো, এখানে জিরো হবে। তার মানে টোটাল কারেন্টটা এই দিক দিয়ে ফ্লো করবে, তাই না? তা আমি কনসিডার করতেছি যে এই 3 অ্যাম্পিয়ার কারেন্টের জন্য যে পরিমাণ কারেন্ট এদিক দিয়ে ফ্লো করে সেটা হচ্ছে I1 প্রাইম। আগে ছিল টোটালটা I1, এটাকে ধরে নিচ্ছি I1 প্রাইম। তাহলে I1 প্রাইম হবে 0। কেন? কারণ এই লাইনটা শর্ট, এদিক থেকে কারেন্ট এসে এদিকে চলে যাবে। দেখো এদিকে রেজিস্ট্যান্স আছে, এদিকে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। ক্লিয়ার? স্যার বুঝি নাই স্যার, এদিকে স্যার কেন বুঝো না? কারেন্টটা কেন আসবে না? এদিকে রেজিস্ট্যান্স আছে যে, এদিকে তো জি, রেজিস্ট্যান্স নাই, তো রেজিস্ট্যান্স যেদিকে নাই সেদিকে হ্যাঁ। গিয়ে তো কারেন্ট প্রবাহিত হবে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপর আসো পরের পোরশন। এখন আমরা 3 অ্যাম্পিয়ার কে অফ করে দিলাম। দেখো 3 অ্যাম্পিয়ার কে কিভাবে অফ করলাম, দেখছো? ইনঅ্যাক্টিভ করলাম কিভাবে, ওপেন করে দিলাম। I1 এর মান 5 হবে। আচ্ছা, তো আমি এখন 30 ভোল্টের জন্য I1 ডাবল প্রাইম, অর্থাৎ এইটার জন্য ধরে নিলাম I1 প্রাইম, এটার জন্য ধরে নিলাম I1 ডাবল প্রাইম। তো এখন এটার জন্য I1 ডাবল প্রাইমের মান কত হবে? 5। কিভাবে? 30 ডিভাইড বাই 6 মানে 5। তাহলে টোটাল কারেন্ট কত? 5 অ্যাম্পিয়ার। 5 অ্যাম্পিয়ার। কিভাবে? কারণ দেখো দুইটা ডিরেকশন একই দিকে। এখন মনে করো কোনো কারণে এটা ডিরেকশন আসলো উপরের দিকে, এটা ডিরেকশন আসলো নিচের দিকে, তাহলে দুইটা কি যোগ করব না বিয়োগ করব? মাইনাস বিয়োগ করব। হ্যাঁ, বিয়োগ করে দিব। ভেরি গুড। তাহলে এই হচ্ছে অ্যানসার। যদি এটা বুঝে থাকো তাহলে দেখো এই ছবিটা, এখানে বলছে ডিটারমাইন দ্য কারেন্ট থ্রু দ্য 4 ওহম রেজিস্টর, মানে এই যে 4 ওহম রেজিস্টর হচ্ছে এটা, অর্থাৎ এর মধ্য দিয়ে I3 কারেন্টটা বের করতে বলছে। সোর্স কয়টা এখানে? দুইটা স্যার। তাহলে আমরা এক একটা জন্য ইন্ডিভিজুয়ালি কাজ করে দেখব দিতে কি পরিমাণ কারেন্ট যায়। ঠিক আছে? তাহলে আমাদের E1 টাকে শর্ট করে দিই। হ্যাঁ, যে কোনো একটাকে করা যায়। তাহলে আমরা করি, দেখো প্রথম হচ্ছে আমরা এখানে E2 কে শর্ট করে দিছি। ঠিক আছে, E2 শর্ট, শর্ট তো না, মানে এই লাইনটাকে ইনঅ্যাক্টিভ করে দিছি। ঠিক আছে, সোর্সটাকে। বুঝছো এটা? জি স্যার বুঝছি। আচ্ছা, এখন দেখো এখানে I3 ডিরেকশন কোন দিকে? রাইট ওয়ার্ড বাম থেকে ডানে, বাম থেকে লেফট ডানে, টু রাইট। লেফট টু রাইট। কিন্তু এখানে যে I3 কারেন্টটা তুমি এই লাইনে যে প্রবাহিত হবে সেটা কোন দিকে হবে? ডান থেকে বাম। রাইট টু লেফট। কিভাবে Right to বুঝলাম? left. দেখো সেটা বুঝলাম হচ্ছে এইভাবে। দেখো এদিক থেকে কারেন্ট আসলো, এসে এদিকে আসলো, এদিকে দুই ভাগ হবে, এদিকে একটা আর একটা দিক দিয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এটার মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাবে। এখন এটাকে দেখো এইখানে লেখা যা, এটাকে এইভাবে লেখা তা না, জি স্যার। তাই কি না? জি স্যার স্যার এখানে একটা প্রশ্ন ছিল স্যার, এখানে ওই যে এখান থেকে বের হওয়ার পরে R2 কেন যাবে? সরাসরি যদি এই পাশে চলে যায়, যে শর্ট সার্কিট করছি আমরা। কোথায় শর্ট সার্কিট? এদিকে? জি স্যার। এটা কোথায় শর্ট দেখতেছো? এই যে রেজিস্ট্যান্স দেখতেছো না? ও জি স্যার, আমি একটু লক্ষ্য করিনি। আচ্ছা, তাহলে এই রেজিস্ট্যান্সটাকে এইভাবে লেখা যায় কিনা, পাশাপাশি লেখা যায় কিনা এইভাবে? এখান থেকে জি, স্যার। আচ্ছা, তাহলে এখন আমাকে বের করতে হবে যে I3 প্রাইম। I3 প্রাইম কত হবে? দেখি তোমরা বের করো তো। -2। -2 কিভাবে? 12 এবং 4 এই দুটাকে প্যারালাল করলে পাবো 3।
3 এবং 24 মিলাই হচ্ছে 27। তাহলে 54 কে 27 দিয়ে ভাগ করলে আমি টোটাল আই কারেন্ট পাবো। আই এর মান হচ্ছে 2। তো 2 এদিকে আসলো, 2 এদিকে আসে এই যে ভাগ হবে না, 0.5 হওয়ার কথা তো। সরি 0.5 না, 1.5 হওয়ার কথা। স্যার 1.5। হ্যাঁ 1.5 হবে। কথা বুঝতেছো কিভাবে i3 প্রাইমের মান 1.5? জি স্যার। জি স্যার। হ্যাঁ, অর্থাৎ আমরা টোটাল সার্কিট সলিউশন করে, যেহেতু টোটাল সার্কিট সলিউশন আমরা আগে থেকে জানি, টোটাল সার্কিট সলিউশন করে আমরা বলে দিব যে i3 প্রাইমের মান কত। কিভাবে? এই দুটোকে প্যারালাল করে এর সাথে সিরিজ, তাহলে টোটাল এই কারেন্টটা পাবো। এই কারেন্টটা এখানে এসে দুই ভাগ হইছে, একটা 12 তে গেছে, একটা 4 এর মধ্যে দিয়ে গেছে। আমার তো লাগবে 4 এর মধ্যে দিয়ে কারেন্ট। তাহলে আমি i3 এর মান পেলাম হচ্ছে 1.5। ডিরেকশন কোন দিকে? ডান থেকে বামে, ডান থেকে বামে, ঠিক আছে? কথা বুঝতেছো? জি স্যার বুঝেছি। জি স্যার। এরপরে আসো, আমি এখন 54 ভোল্টকে ইনঅ্যাক্টিভ করে দিলাম, দেখো যে শর্ট করে দিলাম এই লাইনটাকে। এখন আমাকে বের করতে হবে যে এই i3 প্রাইমের মান কত, বা এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান কত। এখন দেখো তো, এটা যেহেতু পজিটিভ ডিরেকশন এদিকে, তাহলে অবশ্যই এখান থেকে যে কারেন্টটা ফ্লো করবে সেটা উপরের দিকে যাবে, বাম থেকে ডানে যাবে। কথা বুঝতেছো? জি স্যার, বুঝছি। এখানে ভাগ হবে, তারপর আবার একসাথে হয়ে ওই দিক দিয়ে উপরে উঠবে। হ্যাঁ, তাহলে এখন আসো এই ছবিটাকে কিভাবে লেখা যায়। এই যে 24 কে পাশাপাশি লেখা যায়, তাহলে 12 এবং 24 হচ্ছে প্যারালাল, যোগ করলে পাবো 12 এবং 24 কে প্যারালাল করলে পাবো 8, 8 আর 4 হচ্ছে সিরিজ, তাহলে 12, 48 কে 12 দিয়ে ভাগ করলে পাবো 4, তাহলে 4 অ্যাম্পিয়ার কারেন্ট এদিক দিয়ে আসতেছে। জি স্যার। তাহলে আমি বলতে পারি না যে i3 প্রাইম ডাবল প্রাইমের মান হচ্ছে 4 অ্যাম্পিয়ার। জি স্যার, 4 অ্যাম্পিয়ার। সে ডিরেকশন কোন দিকে? জি স্যার। লেফট টু রাইট। লেফট টু রাইট। তাহলে বাম থেকে ডানে হচ্ছে 4 অ্যাম্পিয়ার, আর ডান থেকে বামে হচ্ছে 1.5 অ্যাম্পিয়ার। তাহলে রেজাল্টেন্ট কারেন্ট কত হবে? 2.5 2.5। কোন দিকে ডিরেকশন? লেফট টু উপর রাইট। থেকে নিচে। লেফট টু লেফট টু রাইট। রাইট, লেফট টু রাইট। লেফট এটা কি সবসময় বড় থেকে ছোটটা বিয়োগ করব? না, তুমি ডিরেকশন যেভাবে দিবা সেটা থেকে সেটা বিয়োগ করবা। এখন আমি ডিরেকশন ধরে নিছি বাম থেকে ডান, এই জন্য বড়টা থেকে ছোটটা বিয়োগ করছি। তুমি যদি ডিরেকশন ধরে নিতে ডান থেকে বাম, তাহলে ছোটটা থেকে বড়টা বিয়োগ করতে, আর কিছু না। অ্যানসার সেম আসতো, জাস্ট প্লাস জায়গায় মাইনাস আসতো, আর কিছু না। কথা বুঝছো? স্যার এই ম্যাথটা তো মেশ দিয়েই করা যেত, মানে প্রশ্নে বলে দিবেন না যে সুপারপজিশন থিওরেম দিয়ে সলভ করো। সুপারপজিশন থিওরেম দিয়ে সলভ করে এটা বলে দিবে, তবে সুপারপজিশন থিওরেমটা ম্যাশের চাইতে সহজ। জি আচ্ছা স্যার, বুঝতে জি পারছি। স্যার। জি স্যার। অর্থাৎ দেখবা অনেক কঠিন কঠিন প্রবলেম যেটা তোমাকে ম্যাশ বা নোট দিয়ে করতে গেলে অনেক কঠিন হয়, সেটা তুমি সুপারপজিশন খুব ইজিলি করতে পারবা। কারণ এত লুপ চালানোর প্রয়োজন নাই, একটা একটা করে সোর্স ধরে 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 কাজ করবা, ফাইনালি সবগুলো যোগ করে দিবা, জাস্ট অ্যানসার পেয়ে যাবা। কথা বুঝছো? অর্থাৎ তোমাকে যদি স্পেসিফিক পদ্ধতি উল্লেখ করা না থাকে, তুমি তোমার মতো করে করতে পারবা, আর কিন্তু স্পেসিফিক পদ্ধতি উল্লেখ করা থাকলে ওই পদ্ধতিতে তোমাকে করতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে আসো, দেখি এটা সমাধান করো। স্যার 2.5। আয়ের মান কি প্রত্যেকটা জন্য বের করে ফেলছো? না না, সরি স্যার, আমি একটা বের করে আমি বুঝতেছি স্যার, এরপরটা বের করে যোগ করতেছি। হুম, তার মানে হইছে 2.5। হ্যাঁ, এবার বাকিগুলো বের করো।
স্যার 4 ওভারঅল রেজাল্টেন্ট। আচ্ছা আমরা দেখি। শুধু 16 ভোল্টের জন্য যাবে 4। আচ্ছা প্রথমে এটা দেখো, এটা হচ্ছে কোনটা যে আমরা 2 অ্যাম্পিয়ারটাকে বাদ দিয়ে দিছি তাই না, জি আর স্যার হচ্ছে 16 ভোল্টকে আমরা শর্ট করে দিছি, তাহলে জি, আমার স্যার। লাইন হয়ে যাবে 1 ওহম আর 3 ওহম হয়ে যাবে সিরিজে, আর এই পাশে 4। আচ্ছা তাহলে কত হয় এই পাশে 4, এই পাশে 4, 5 আছে স্যার 5 5 অ্যাম্পিয়ার। দাদা বলতেছি 4 এবং 4 হচ্ছে 2 এবং 2 এর 4, তাহলে টোটাল কারেন্ট চার। হচ্ছে 5 অ্যাম্পিয়ার 5 এখানে আসলো, আসার পরে এদিকে 4 এদিকে 4, তাহলে আড়াই আড়াই, আড়াই হয়। I1 এর মান হচ্ছে আড়াই, ঠিক আছে, জি ডিরেকশন হচ্ছে নিচের দিকে। স্যার। আচ্ছা এরপরে আসো হচ্ছে এটা, এখানে হচ্ছে কি যে আমি এটাকে শর্ট করে দিছি আর এটাকে বাদ দিয়ে দিছি, থাকলো হচ্ছে শুধু এটা, এটাকে শর্ট করে দিলে শুধু 2 ওহম, এটা ওহম। আগের মতো, আর এখানে হচ্ছে 16। আচ্ছা এখন কি হলো, এদিকে হচ্ছে 4 এদিকে 2, 4 এবং 2 এর প্যারালাল গুলো কত হয়, 1.3 1.33 আচ্ছা 1.33 এবং 4 যোগ করলে কত হয় 5.33 5.33, তাহলে 5.33 দিয়ে ভাগ করলে টোটাল 3 কারেন্ট কত অ্যাম্পিয়ার বাবা, 3 অ্যাম্পিয়ার 3 অ্যাম্পিয়ার। 3 অ্যাম্পিয়ার হচ্ছে এই যে এদিকে যাচ্ছে নাকি, এটা একটু ভুল হইছে আমার জি স্যার। মাইনাস এদিকে আসার পরে দুই ভাগ হবে, একটা হচ্ছে 4 এর মধ্যে দিয়ে যাবে, একটা হচ্ছে 2 এর মধ্যে দিয়ে যাবে, তাহলে এটা কত হবে 1 ওই দিক দিয়ে একদম 1 হবে। 1 কেন হলো, এটা কত অ্যাম্পিয়ার আসছে 4, 3 অ্যাম্পিয়ার আছে 3 অ্যাম্পিয়ার। ও 3 অ্যাম্পিয়ার আছে, হ্যাঁ তাহলে এখানে হচ্ছে 1 অ্যাম্পিয়ার যাবে, ডিরেকশন হচ্ছে কোন দিকে, উপরের দিকে। উপরের দিকে উপর তাহলে দিকে। তাহলে আমি লিখবো হচ্ছে I3 সমান হচ্ছে -1, -1 জি স্যার ক্লিয়ার। জি স্যার। স্যার আচ্ছা এরপরে আসো, এরপর হচ্ছে আমি এই সোর্সটাকেও বাদ দিয়ে দিলাম, এই সোর্সটাকেও বাদ দিয়ে দিলাম, থাকলো হচ্ছে শুধুমাত্র এইটা, ঠিক আছে, কথা বুঝছো। জি স্যার জি স্যার। এখন কথা হচ্ছে কারেন্ট এখানে আসার পরে কিভাবে ভাগ হবে। আচ্ছা আমি প্রথমে 4 এবং দেখো 4 এবং 2, 4 এবং 2 এই দুইটাকে যদি আমি প্যারালাল করে দিই, প্যারালাল না, দেখো তো 2 এটার মাথা এটার মাথা এটার মাথা এটার মাথা কমন, তাহলে 4 এবং 2 প্যারালাল না, জি স্যার। তো 4 এবং 2 প্যারালাল করে দিলে ভ্যালু পাবো হচ্ছে 4/3, ঠিক আছে, আর এই যে 1 ওহম যা আছে তাই, 3 ওহম যা আছে তাই, 2 ওহম যা আছে, 2 অ্যাম্পিয়ার যা আছে তাই। জি স্যার বুঝছি। আচ্ছা এখন এই 2 অ্যাম্পিয়ার কারেন্ট এদিকে আসলো, আসার পরে এদিকে ভাগ হবে, এদিকে ভাগ হবে। আচ্ছা এদিকে কতটুকু ভাগ হবে দেখো, এদিকে ভাগ হবে এই 3 এবং এই 4/3, যেটা সিরিজে না, জি স্যার তাহলে 3 এবং 4/3 কে যোগ করে ফেলবো, 4.3 আর এই যা পাবো তার সাথে 1 অ্যাম্পিয়ার কি সিরিজ না প্যারালাল, প্যারালাল। প্যারালাল কিভাবে সেটা দেখো, এই যে 3 এবং 4/3 শুরুর মাথা হচ্ছে এটা এবং এরও মাথা হচ্ছে এটা, তাহলে এটা কমন, আবার এদের শেষ মাথা হচ্ছে এটা, এরও শেষ মাথা এটা, তাহলে এই দুটো কমন, তাহলে আমি বলতে পারি এই দুটো সিরিজে যোগ করে দিব, এরপরে 1 ওহম এবং এই দুটোর মধ্যে কি পরিমাণ কারেন্ট এদিক দিয়ে আসে সেটা আমি বের করব, তাহলে I2 পেয়ে যাব। স্যার 4 ওহমটা কই গেছে স্যার? এই যে 4 ওহম এবং প্যারালাল, আচ্ছা স্যার বুঝছি। ঠিক আছে, জি তাহলে স্যার। হ্যাঁ তাহলে যে তিনটা কারেন্ট পেলাম I1 I2 এবং I3 যোগ করে দিলে আমি টোটাল রেজাল্টেন্ট I কারেন্টটা পেয়ে যাব। জি স্যার এগুলো স্যার 1.87 কত হইছে 1.87 আচ্ছা ঠিক আছে, আগের পাশে সবগুলো প্লাস করে দিয়েছিলাম। একটা মাইনাস হবে, লাস্টের এটা আরেকটু বোঝালে ভালো হতো কোনটা কোনটা এটা, স্যার এটা। আচ্ছা এই ছবিটা বুঝছো তুমি, হ্যাঁ এটা বুঝছি স্যার। আচ্ছা এই ছবি এই যে 2 ওহম এবং 4 ওহম যে প্যারালাল এটা বুঝছো, হ্যাঁ এটা বুঝছি স্যার। এই দুটো প্যারালাল করে যে এটা পাইছে এটা বুঝছো, হ্যাঁ। আচ্ছা এখন দেখো তো 3 ওহম এবং 4/3 ওহম সিরিজ না প্যারালাল, স্যার এখানে কি আমরা 1 আর 4/3 করতে পারতাম না স্যার? না কিভাবে করতা তুমি, দেখো 1 এবং 3 তো হচ্ছে একটা মাথা কমন, কিন্তু এদিকে তার কিছু নাই, কারণ দেখো এভাবে তুমি এইভাবে মাথায় রাখবা, এটা সিরিজ ধরা দিত না। আমি বলি তুমি কোন সিরিজ ধরতে পারবা না, বলতেছি মনে করো এদিক থেকে কারেন্টটা আসছে, এসে এখানে এক ভাগ হবে এদিকে এক ভাগ হবে, তাহলে দেখো এই কারেন্টটা যদি আসে তাহলে এটা এই লাইন দিয়ে যাচ্ছে না, জি স্যার। আমার কথা বুঝতেছো, তাহলে অবশ্যই তোমাকে এই দুটাকে সিরিজে ধরতে হবে। এখন প্রশ্ন করতে হবে স্যার এদিক থেকে, ওইদিকে যেটা আমি যাবে বলি ওটা কোন দিকে যাবে? কোনটা, মানে 1 অ্যাম্পিয়ার মানে 1 ওহমের ভিতর দিয়ে যেটা যাবে ওটা কোন এটা যে পিছনে ঢুকবে, পিছনে এটা তো ঢুকে তো পিছনে ঢুকতে হবে, এইটার এদিকে আসতে পারবে না, এটাকে পিছনে ঢুকতে হবে। কারেন্টের ডিরেকশনটা উপরের দিকে থাকলে আমরা 1 আর 4/3 তখন সিরিজ ধরতে পারতাম। না কারেন্টের আচ্ছা, ডিরেকশন 1 আর 3 না না তাও পারতা না, কারেন্টের ডিরেকশন যদি উপরের দিকে থাকতো
তাহলে কারেন্টটা এদিকে আসতো, এসে এদিকে ভাগ হইতো, এদিকে ভাগ হইতো, তখনও 4/3 তখনও 4/3 এবং 3 হচ্ছে প্যারালাল হইতো, সিরিজে হইতো, কারণ এই 1 ওহমের মধ্য দিয়ে যে ভাগটা এদিকে আসতো সেটা নিচে নামতো না, সেটা এখান দিয়ে পিছনে ঢুকে যেত। কথা বুঝছো? সার্কিট ক্লোজ হয়ে যেত আর কি। স্যার একটা জিনিস একটু প্রবলেম হচ্ছে। হ্যাঁ বলো বলো। সেটা হচ্ছে স্যার আমি যখন ফার্স্ট যে সার্কিটটা সলভ করলাম, যে 20 ভোল্ট ধরে করছি, ওখানে হচ্ছে আমার আই আসছিল 5 অ্যাম্পিয়ার, কিন্তু পরে হচ্ছে আপনার 5 অ্যাম্পিয়ারটাকে হচ্ছে ওই যে প্যারালালি হচ্ছে ভাগ হয়ে গেছে ওই I1টা ধরলেন। আমি একদম আই নোটটা কেন ধরলাম না, আমি I1টা কেন ধরলাম? কারণ আমার তো বের করতে হবে আই, এই কারেন্টটা বের করতে হবে। আচ্ছা তাইলে এখানে I1 ধরছি, I3 ধরছি, কিন্তু এই যে লাস্ট যে সার্কিটটা হয়েছে, হ্যাঁ আচ্ছা এখানে হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে সোর্সের যে আইটা যাইতেছে ওইটাই আলটিমেটলি আই নট হবে। এখানে তো আই নট তো আমার দেখার বিষয় না, আমার মূল কনসিডারেশনের বিষয় হচ্ছে 3 ওহমের মধ্যে দিয়ে কি পরিমাণ কারেন্ট যাচ্ছে। আমি এখানে 3 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট বের করছি, এখানে 3 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট বের করছি, এখানে 3 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট বের করতে হবে। ঠিক আছে সবাই বুঝছো? বুঝতে পারছি বিষয়টা। ঠিক আছে, তাহলে আমরা পরের প্রশ্নে যাই। আজকে আরেকটা টপিক পড়বো, সেটা হচ্ছে থেভেনিন থিওরাম। এরপরে আজকে শেষ করে দেব, আজকে বেশি পড়াবো না, ডিপার্টমেন্টে কাজ আছে। থেভেনিন থিওরাম অনেক বড় কিছু লেখা আছে। আমি সহজ ভাবে থেভেনিন থিওরাম মনে করো তোমাকে একটা জটিল সার্কিট দেওয়া আছে, এই জটিল সার্কিটকে একেবারে সহজ একটা সার্কিট তুমি কনভার্ট করতে পারবে থেভেনিন থিওরামের মাধ্যমে। কিভাবে? তুমি এখানে জাস্ট এই জটিল সার্কিটকে জাস্ট কনভার্ট করবা দুইটা জিনিসে, একটা হচ্ছে ভোল্টেজ সোর্স, একটা হচ্ছে রেজিস্ট্যান্স। যে ভোল্টেজ সোর্সটা তুমি কনভার্ট করবা এটা হচ্ছে একটা ওপেন সার্কিট ভোল্টেজ, আর রেজিস্ট্যান্স হচ্ছে টোটাল ভোল্টেজ। কিভাবে হয় তোমাকে দেখাচ্ছি। যেমন মনে করো এই যে পুরো একটা সার্কিট, ঠিক আছে? তো তোমাকে বলবে যে এই দেখো এটা পুরোটা একটা কমপ্লেক্স সার্কিট না? দেখতে সহজ, সিরিজ প্যারালাল, বাট পুরোটা একটা কমপ্লেক্স সার্কিট কিনা? জি স্যার। জি স্যার। তো মোবাইল তো কনসার্ন না, কনসার্ন তো আসলে চার্জারটা কিভাবে কাজ করে, তাই না? তো এখানে কিভাবে আসলে কাজটা করতেছে এটাকে সিম্পলিফাই করার জন্য থেভেনিন থিওরাম। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যেই সার্কিটই তোমাকে দেয়া থাকুক, যেই ধরনের সার্কিটই তোমাকে দেয়া থাকুক, যখন থেভেনিন থিওরাম করতে বলবে, যেই ধরনের সার্কিটই তোমাকে দেয়া থাকুক, লোডটাকে প্রথমে খুলে ফেলবা, লোডটাকে প্রথমে খুলে ফেলবা। কথা বুঝছো? জি স্যার। আমি আবারও বলতেছি, থেভেনিন থিওরাম করার পদ্ধতিগুলো আমি আবার বলতেছি, যেই ধরনের সার্কিটই তোমাকে দেয়া থাকুক, যে অংশের মধ্যে লোড, তুমি শুধুমাত্র লোডটাকে খুলে ফেলবা, আর কিছু না। আমি লোডটাকে খুলে ফেলছি, ঠিক আছে? আচ্ছা লোড তো এখন খুলে ফেললাম, খোলার পরে আমি এখন যে সমস্ত সোর্স গুলো আছে সোর্স গুলাকে ইনঅ্যাক্টিভ করে ফেলবো, সবগুলা সোর্স। ভোল্টেজ সোর্স থাকলে শর্ট করে দিব, কারেন্ট সোর্স থাকলে ওপেন করে দিব। ক্লিয়ার? জি স্যার। করে দিয়ে যেদিক থেকে লোড খুলছো সেদিক থেকে তাকাবা, যেদিক থেকে লোড খুলছো সেদিক থেকে তাকাবা। তাকাইলে কিরকম দেখো, এইভাবে তাকাবা। এটা শর্ট করে দিছি। তাকানো মানে আসলে এই লোড থেকে মনে করো ডিরেকশন, আমি যদি কারেন্ট ফ্লো করতে তাহলে কি হইতো? তো দেখতেছি লোড থেকে যদি এদিকে কারেন্টটা ফ্লো করতে তাহলে 3 এবং 5 এর 6 এর মধ্যে কি প্যারালাল হইতো না? জি স্যার। তাহলে আমি বলতে পারি কিনা যে 3 এবং 6 হচ্ছে প্যারালাল? তার মানে হচ্ছে ভালো করে বুঝো, আমি টোটাল সার্কিট থেকে লোড খুলে ফেলবো, খুলে ফেলে সবগুলা সোর্সকে ইনঅ্যাক্টিভ করে ফেলবো, করে এই প্রান্ত থেকে লোডের মধ্যে থেকে কারেন্টের ডিরেকশন ওয়াল রেজিস্ট্যান্সকে বলা হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স। এখন আমরা কোন রোডটা খুলবো আর কোনটা নিয়ে কাজ করবো এটা কিভাবে বুঝবো? কি খুলবো? লোড পুরাটা খুলে দিতে হবে। লোড খুলে ফেলছি, যখন আমি লোড খুলে ফেলছি, আমি তো অন্য কিছু বলিনি, এখানে লোড যেটা লোড সেটা খুলে ফেলবো। স্যার রেজিস্ট্যান্সে যখন ভ্যালু দেওয়া থাকবে স্যার, তখন আমরা কিভাবে তখনও তোমাকে বলে দিবে কোনটা লোড। আমি তো লোড শব্দটা বলতেছি তোমাদেরকে। ওকে স্যার। ক্লিয়ার? আমি বের করতে পারবো তো? স্যার খুলে দেওয়ার আবার একটু মানে খুলে দেওয়ার পরে স্যার প্রসেসটা আবার একটু রিপিট করলে ভালো। খুলে দেওয়ার পরে হচ্ছে সবগুলো ইয়াকে ইনঅ্যাক্টিভ করে দিবা, সোর্স গুলোকে। যেমন এখানে সোর্স আছে একটা, সেটাকে ইনঅ্যাক্টিভ করে দিয়েছি, শর্ট করে দিয়েছি। এরপর হচ্ছে এই লোডের এই প্রান্ত থেকে তুমি মনে করবে যে কারেন্টটা এদিক থেকে এদিকে যাচ্ছে। লোডের এই প্রান্ত যদি কারেন্ট এদিকে যায় তাহলে কারেন্টটা কয় ভাগ হবে? এইদিকে এক ভাগ, এদিকে এক ভাগ হবে না? আমি বলতে পারি কিনা যে 3 এবং 6 প্যারালাল? জি স্যার। 3 এবং 6 কে প্যারালাল করে তুমি বলবা যে তার রেজিস্ট্যান্সের মান কত, কত হয় এখানে?
2 স্যার 2 2, তাহলে 2 হচ্ছে আর থেভেনিনের মান। তাহলে আমার একটা বের করা শেষ, একটা মেজার করা শেষ, একটা ইকুইপমেন্ট আর থেভেনিন মেজার করা শেষ। এখন আমাদের ভি থেভেনিন, ঠিক আছে? আচ্ছা, ভি থেভেনিন বা ই থেভেনিন যেটাই বলো, অর্থাৎ থেভেনিন ভোল্টেজ। থেভেনিন থিওরেম সলভ করার জন্য দুইটা জিনিস বের করতে হয়, একটা হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স, থেভেনিন ভোল্টেজ। থেভেনিন রেজিস্ট্যান্স কিভাবে বের করতে হয় তো বলেই দিলাম। এখন হচ্ছে থেভেনিন ভোল্টেজ। থেভেনিন ভোল্টেজ আর কিছুই না, এই যে যেটা তুমি খুলে ফেলছো না লোড, এই লোডটা খুলে ফেলার পরে এখানে কি পরিমাণ ভোল্টেজ জমা হয় সেটাই হচ্ছে তার থেভেনিন ভোল্টেজ। আচ্ছা, তোমরা আমরা বলো তো, এই এ বি প্রান্তের ভোল্টেজ আর 6 ওহম রেজিস্ট্যান্সের অ্যাক্রসের ভোল্টেজ সেম না ডিফারেন্ট? কেন সেম? প্যারালাল স্যার, প্যারালাল। প্যারালাল। তাহলে আর কিছুই না, আমি জাস্ট এই 9 ভোল্টের কারণে 6 ওহমের অ্যাক্রসে কি পরিমাণ ভোল্টেজ জমা হয় সেটা বের করলে হয়ে যাবে। দেখো, এখন ভোল্টেজ রেখে দিলাম, এরপর হচ্ছে আমি এই যে এই ভোল্টেজটা তো বের করতে চাচ্ছি, এটা হচ্ছে 6 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ। কত হবে 6 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ? কত হবে? 6 থাকবে 6 ভোল্ট। 9 ইনটু 6 ডিভাইডেড বাই 9, তাহলে 6 ভোল্ট, ঠিক আছে? তাহলে এখন আমি খালি বসায় দিব, কি বসায় দিব? লোডটাকে বসায় দিব, আর এই প্রান্তের মধ্যে এই থেভেনিন ভোল্টেজ এবং থেভেনিন রেজিস্ট্যান্সকে সিরিজে কানেক্ট করে দিব, শেষ। দেখো, সার্কিট ছিল আগে এরকম, এখন এই পোর্শনটা হয়ে গেছে এরকম, আর লোড যা আছে তাই লাগাই দিছি। কথা কি বুঝাইতে পারছি তোমাদেরকে? লাভ কি হলো এটা? তো লাভ হইছে, এখন এখানে তোমাদের দুইটা রেজিস্ট্যান্স। যদি আরো বড় কোনো কঠিন সার্কিট থাকতো মানে শর্ট করা, এটা হলো উদ্দেশ্য, মানে সার্কিটকে শর্ট করা না, সহজ করা। জি স্যার। হ্যাঁ, সহজে সিম্পলিফাই করাটা হচ্ছে তার টার্গেট। ক্লিয়ার? জি স্যার। কিন্তু স্যার এত থিওরি শিখতে শিখতে স্যার পেঁচা যাইতেছে সব। না, পেছানো তো কিছু নাই, এটা সহজ জিনিস। যেমন দেখো এই সার্কিটটা, এখন লোড মনে করে দেওয়া আছে মাঝখানে, তখন কি করবা? তাহলে প্রথমে আমরা কি করছি? লোডটাকে খুলে ফেললাম, তো লোড খুলে ফেললে দেখতে এরকম দেখাবে না? জি স্যার। আচ্ছা, এখন আমাদের করণীয় কি ছিল? সোর্স গুলাকে শর্ট ইনঅ্যাক্টিভ করে দিব। আচ্ছা, সোর্সটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম, এই দেখো সোর্সটাকে ইনঅ্যাক্টিভ করে দিলাম, ঠিক আছে? এখন আমাকে বের করতে হবে যে সবগুলাকে ইনঅ্যাক্টিভ করে দিতে। তো তাহলে এখন আমাকে টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে, তাই কি না? কিভাবে বের করে দেখো তো, এই আমি যদি এদিক থেকে যদি যাই, এদিক থেকে যদি কারেন্ট, স্যার আমরা বলছিলাম স্যার লোড যে দিক থেকে খুলবো সেদিক থেকে তাকাবো। স্যার লোড তখন মাঝখানে, এখন বাম থেকে ডানে তাকাবো, ডান থেকে বামে তাকাবো। হ্যাঁ, সেটাই তো তোমাকে বলতেছি। দেখো না, এখানে তাকানোর কথা যদিও বলছি, কিন্তু এই দিক থেকে মূলত আমি কারেন্টটা হিসাব করছি, কিন্তু এ প্রান্ত থেকে আসে বি তে শেষ হয়ে যায়। তাহলে এ থেকে যদি কারেন্ট আসতো, সে 2 ভাগে ভাগ হয়েছে, এই জন্য বলছি 3 এবং 6 হয়েছে প্যারালাল। কথা বুঝছো? আচ্ছা, আর এই ছবির মধ্যে এখন আমরা চিন্তা করবো হচ্ছে এ থেকে। তাহলে আসো এ থেকে চিন্তা করি। এই যে এ থেকে যদি আমি উপরের দিকে যাই, কয় ভাগে ভাগ হবে? 2 ভাগে। একটা হচ্ছে 6 এর মধ্যে দিয়ে আসবে, একটা হচ্ছে 4 এর মধ্যে দিয়ে যাবে। আচ্ছা, 4 এর মধ্যে দিয়ে যেটা যাবে সেটা কি এদিকে ভাগ হবে? কেন? কারণ এই লাইনটা শর্ট। তাহলে 4 এর মধ্যে দিয়ে এসে সে কোথায় ঢুকবে? বি তে ঢুকবে। 6 এর মধ্যে দিয়ে এসে সে কোথায় ঢুকবে? বি তে ঢুকবে। তাহলে আমি বলতে পারি কিনা যে 4 এবং 6 প্যারালাল না সিরিজ? জি স্যার, প্যারালাল। তাহলে 6 এবং 4 কে প্যারালাল করে দাও, তাহলে তুমি টোটাল রেজিস্ট্যান্স পেয়ে যাবা। কথা কি বুঝাইতে পারছি? 4 এর মধ্যে দিয়ে বি তে কিভাবে আসবে? এটা স্যার গ্রাউন্ডের সাথে কানেক্ট না? এই বেটা, বি এবং গ্রাউন্ড সেম পয়েন্ট না? ও আচ্ছা আচ্ছা। তাহলে বুঝছো কিভাবে এটা প্যারালাল হলো? স্যার, আমরা এখানে যে লোডটা, স্যার যে রেজিস্ট্যান্সটা আমরা বের করলাম স্যার, হ্যাঁ, এটা আমাদেরকে কি বলে দেয় যে এরকম রেজিস্ট্যান্সের কোনো বস্তু আমরা এখানে অ্যাড করতে পারবো বা সামথিং লোড হিসেবে কাজ করাতে পারবো? না না না, এখানে যে রেজিস্ট্যান্সটা তুমি খুলে ফেলতে সেটা হচ্ছে লোড রেজিস্ট্যান্স। তো তোমাকে বললো যে এই লোডের মধ্যে কারেন্টের মান কত। তো তখন তোমার তুমি তো অনেকগুলো পদ্ধতি শিখছো, যে তুমি লুপ চালাইলে বাইর করতে পারবা, অথবা নোড অ্যানালিসিসের মাধ্যমে করতে পারবা, অথবা একটু আগে সুপারপজিশন দেখাচ্ছি তাও তুমি করতে পারবা। তুমি সেটা করলা না, তুমি থেভেনিনের মাধ্যমে করলা। কারণ থেভেনিনের মাধ্যমে দেখা যাবে যে শুধুমাত্র এই লোডের কারেন্ট রেজিস্ট্যান্সটা পাবা, সাথে একটা সিরিজের রেজিস্ট্যান্স, একটা সিরিজের ভোল্টেজ পাবা। তাহলে সার্কিটটা সহজ হয়ে গেল না? জি স্যার। তখন তুমি রেজিস্ট্যান্সের মান চেঞ্জ করে করে বলো যে তার মানে এত হবে, এত হবে, এত হবে। ওকে স্যার। এই থেভেনিন রেজিস্ট্যান্স বুঝছো এটা? স্যার আবার একটু বুঝিয়ে দেন ওটা। কোনটা বুঝাবো সেটা সার্কিটটা চলে যাচ্ছে। বুঝো নাই কোনটা সেটা বলো। লাস্টের সার্কিট স্যার। এইটা
জি স্যার, ওইটা কিভাবে পেলাম? তুমি বলো যে এই দিক থেকে যদি কারেন্ট যেত তাহলে কয় ভাগে ভাগ হইতো? 2 ভাগে স্যার। কোন দিকে যেত? একটা 4 ওহম রোধে আর একটা 6 ওহম রোধের দিকে। আচ্ছা 6 ওহমের রোধের কারেন্টটা কোন দিকে আসতো পরে? বিতে আসতো। জি স্যার, বিতে আছে। আর 4 ওহমেরটা কোন দিকে আসতো? আবার স্যার বিয়ে। বিতে আসতো। তাহলে আমি বলতে পারি কিনা যে 6 ওহম এবং 4 ওহম প্যারালাল? জি স্যার, পারি বলতে। তো এই জন্য তো বললাম এই দুটো প্যারালাল হয়েছে। স্যার 2 ওহম রোধের কি হইলো? আরে বাবা এই লাইনটা যদি শর্ট হয়ে যায়, শর্ট না, তাহলে 2 ওহমের মধ্যে কেন কারেন্ট ফ্লো করবে? জি স্যার, বুঝছি। আচ্ছা তাহলে টোটাল রেজিস্ট্যান্স বের করতে পারবা তো? থেভেনিন রেজিস্ট্যান্স বের হলো। আচ্ছা ঠিক আছে, এখন আসো আমার ভোল্টেজ লাগবে। কার ভোল্টেজ লাগবে বলো তো? এই যে থেভেনিন ভোল্টেজ। এই ফাঁকা ভোল্টেজ, এটার ভোল্টেজ না? জি স্যার। বা অন্যভাবে বলা যায় যে 6 ওহমের অ্যাক্রোসের ভোল্টেজ। জি স্যার, একই ভোল্টেজ। অ্যাক্রোসের ভোল্টেজ। আচ্ছা তাহলে আমরা দেখি 6 ওহমের অ্যাক্রোসের ভোল্টেজ কিভাবে বের করতে হয়। দেখো 6 ওহমটাকে আমি জাস্ট এই প্রান্ত, এই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি, আর কিছুই না। দেখো এটা এই পাশে ছিল, এটাকে জাস্ট এই পাশে নিয়ে আসছি, আর কিছুই না। একই তো কথা না? বুঝছো? স্যার একই কথা। আচ্ছা এখন হচ্ছে আমার যখন ভোল্টেজ বের করব তখন তো আমার এই ভোল্টেজ সাথে থাকতে হবে। জি স্যার। এখন আমি বের করব যে এই 6 ওহমের অ্যাক্রোসের ভোল্টেজ কত। কিভাবে বের করতে পারি? স্যার বলো। আর কেভিএল আমি বলি এটাকে কিভাবে করা যায়। দেখো কেভিএল ফেলাইলেই হবে না? বলি wait, 4 আর wait, 6 বলি 4 এবং 6 সিরিজ না প্যারালাল? প্লিজ। সিরিজ, যেহেতু এদিকে কিছু ফ্লো করবে না, তাই না? জি স্যার। আচ্ছা 4 এবং 6 সিরিজ, তাহলে 10, এদিকে 2, এই দুইটা কি সিরিজ না প্যারালাল? প্যারালাল। তাহলে 10 এবং 2 প্যারালাল করলে যে রেজিস্ট্যান্সটা পাবা সেটা হচ্ছে টোটাল রেজিস্ট্যান্স। জি স্যার। সেটা দিয়ে 8 ভোল্টকে ভাগ করলে টোটাল কারেন্টটা পাবা। আচ্ছা তাহলে এখন টোটাল কারেন্টটা কয় ভাগে ভাগ হবে? 2 ভাগে। একটা হচ্ছে 10 এর মধ্যে দিয়ে যাবে, একটা হচ্ছে 2 এর মধ্যে দিয়ে যাবে। জি স্যার। তো 10 এর মধ্যে দিয়ে যে কারেন্টটা যাবে সেটা যা 6 এর মধ্যে দিয়ে সেম পরিমাণ কারেন্ট যাবে না? জি স্যার। তো সেই কারেন্টের সাথে 6 ওহমকে গুণ করে দিলে তুমি ভোল্টেজ পাবা না? স্যার। তো যে ভোল্টেজটা পাবা সেটাই হচ্ছে থেভেনিন ভোল্টেজ। বাট যদি স্যার যে কেভিএল বা যেগুলা মানে আমাদের যেমনে খুশি, কোনো সমস্যা নাই, তুমি যেমনে খুশি তুমি সেমনে করতে পারো। কথা বুঝছো? নোডাল অ্যানালিসিস আরো সহজ। যেমনে তোমার ভালো লাগে। তাহলে আমরা যে থেভেনিন ভোল্টেজ পাবো সেটা হবে হচ্ছে আমার কি সিরিজে থাকবে, তার সাথে হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্সটা সিরিজে থাকবে, আর লোড যা আছে তাই বসাই দিবে। দেখো জি স্যার, বুঝছি। তো এখানে হবে আমার কাছে যেটা মনে হচ্ছে যে এখানটা যে ভোল্টেজটা সেই ভোল্টেজের মানটা নেগেটিভ আসে, এই কারণে চিহ্নটা হচ্ছে এরকম, হয়তো -4.8 ভোল্ট আসবে আর কি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা এখন দেখো এই যে একটু আগে যেটা বললাম না, যে যদি এখন আমাকে বলে যে লোড রেজিস্ট্যান্সের মান 3 ওহম হলে কারেন্টের মান কত, লোড রেজিস্ট্যান্সের মান 5 ওহম হলে কারেন্টের মান কত, লোড রেজিস্ট্যান্স মান 30 হলে কারেন্টের মান কত, বের করতে পারবা না? জি স্যার। কথা বুঝছো? তখন তো স্যার 3টাও কাউন্টে নিয়ে আসা লাগবে 2.4 এর সাথে। হ্যাঁ তো অবশ্যই কাউন্ট করে নিবা। 3 হলে 3 এর সাথে 2.4 যোগ করবা, 10 হলে 10 এর সাথে যোগ করবা, 30 হলে 30 এর সাথে যোগ করবা। জি স্যার। তাহলে মান চেঞ্জ হয়ে যাবে না? অর্থাৎ আগে যে কমপ্লেক্স সার্কিটটা ছিল, এই যে এই সার্কিটের মধ্যে এখন তোমাকে আমি যদি বলতাম 30 হলে কত হইতো, 10 হলে কত হইতো, বারবার হিসাব করা লাগতো না? জি স্যার। সেই তুলনায় কি এখন সহজ হয়েছে না? অবশ্যই। কথা বুঝছো? জি স্যার, বুঝতে পারছি। জি স্যার। তাহলে এই হচ্ছে থেভেনিন রেজিস্ট্যান্স থিওরেম। এখন আসো এই প্রবলেমটা দেখি করো তো। তোমরা এই শুধু আমাকে মুখে মুখে বলো যাও থেভেনিন রেজিস্ট্যান্সের মান কত? স্যার এটা ও আচ্ছা, খোলাই আছে। জেন্টার মান হলো স্যার এখানে তো কোনো লোড নাই। আরে খুলে দিছে তো, লোডটা তো ও খুলে দিছে। লোডটা তখন খুলে দেওয়ার পরে এটা। আচ্ছা স্যার। হ্যাঁ 10। কত? 10 কিভাবে? স্যার 72 না 72। এটা ওপেন, এটা ওপেন। তাহলে 40 আর 20 সিরিজে আর 12 এর সাথে ওটা প্যারালাল। হ্যাঁ 15.33 স্যার 40 আর 20 হচ্ছে 60, 60 এর সাথে 12 প্যারালাল করলে কত হয়? 10 স্যার 10। 60 আর 12 প্যারালাল করলে 10 হয়। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হইলো। আচ্ছা তাহলে এটা বলো তো কত হবে? এটা স্যার 20 স্যার। আচ্ছা কিভাবে হয় দেখি, আমার মনে হয় না 20 হবে। 20 হবে না স্যার 20 স্যার 20। এটা তো ওপেন না, এটা তো ওপেন। ওপেন। তাহলে এদিক থেকে কারেন্ট আসলো
আয়সা দুই ভাগে ভাগ করে, তাহলে 10 এবং 10 সিরিজ, 20 স্যার 20 এর সাথে 5 প্যারালাল, যা পাইলা সেটার সাথে 16 সিরিজ, স্যার তাহলে কত হয়? 20 আচ্ছা, তাহলে থেভেনিন রেজিস্ট্যান্স বের করতে পারবা তো? জি স্যার। আচ্ছা, এখন যদি আমি বলি যে এই থেভেনিন ভোল্টেজ কত হবে বলো তো? এই 12 অ্যাক্রোসের ভোল্টেজ কিভাবে বের করবো জানো? আমি বলি শোনো, যেহেতু এখানে দুইটা সোর্স, কথাটা বুঝো, যেহেতু দুইটা সোর্স, তোমরা কি করবা যে দুইটা সোর্সের জন্যই সুপারপজিশনের মাধ্যমে এর কারেন্টটা বের করবা, পারবা না? জি স্যার পারবো। যেমন এটাকে অফ করে দিয়ে এর জন্য এর কারেন্টটা বের করবা, যেহেতু টোটাল দেখো এটাকে অফ করে দিলে এই পুরো লাইনটা সিরিজ, তাই না? জি স্যার। তাহলে আমি তাহলে কত হয় 60 72, তাহলে 120 কে 72 দিয়ে ভাগ করে তুমি 12 ওহমের কারেন্টটা পাবা না? জি স্যার। আচ্ছা, এরপরে হচ্ছে আবার এটাকে বাদ দিয়ে এটার জন্য কারেন্ট পাবা না এই লাইনে? জি স্যার। এই যে দুইটা কারেন্ট পাইলা, তাহলে তুমি টোটাল কারেন্টটা পাবা না এই লাইনে? টোটাল কারেন্ট দিয়ে তার টোটাল রেজিস্ট্যান্সকে গুণ করলে তুমি এই লাইনের ভোল্টেজ পাবা না? জি স্যার, এটা সহজ এই পদ্ধতি। কথা বুঝছো কি বলছি? সুপারপজিশন। জি স্যার। একই রকম এখানে আসো, একই রকম এখানে আসো। এখানে যদি তুমি এই প্রান্তের ভোল্টেজ বের করতে চাও, তাহলে কিন্তু তুমি কিভাবে বের করবা এই প্রান্তের ভোল্টেজ? এটা তোমাদের হোমওয়ার্ক, এইটা কালকে ক্লাসে করে দেখাবো আমাকে। নেক্সট দিন কালকে অবশ্য তোমাদের সঞ্চয় স্যার ক্লাস নেবে, নেক্সট দিন যখন হোমওয়ার্ক করবা তার আগে আমি এই প্রবলেমের সলিউশনটা দেখবো, এটা তোমরা নিজেরা করবা। আচ্ছা, এরপরে আসো, এটা একটু কঠিন, এটাই লাস্ট আমাদের টপিক আজকের দিনের। দেখো, এখন যদি মাঝখান দিয়ে যদি থাকে প্রবলেম হতে পারে না? আমাদের করণীয় কি বলতো? কি করতে বলছিলাম? ওটাকে শর্ট মানে ক্লোজ করে দিন, খুলে ফেলবো। আচ্ছা, আমরা খুলে ফেলি। দেখো, আমরা প্রথমে এটাকে খুলে ফেললাম, দেখতে এরকম দেখাবে তখন। জি স্যার। আচ্ছা, খুলে ফেলে এখন আমাকে টোটাল রেজিস্ট্যান্স বের করতে হবে না? জি স্যার। তো টোটাল রেজিস্ট্যান্স বের করতে এই লাইনটাকে কি করতে হবে? শর্ট করে শর্ট। আচ্ছা, এই লাইনটাকে যদি শর্ট করে দেই, দেখো ভালো করে দেখো, এই লাইনটাকে শর্ট করে দিলাম। এখন দেখো তো, এ প্রান্ত এই দিক থেকে যদি কারেন্টটা আসে, দুই ভাগে ভাগ হবে, তাই কি না? দুই ভাগে ভাগ হবে না? জি স্যার হবে। আচ্ছা, আবার এদিক থেকে যে কারেন্টটা আসলো সেটা কয় ভাগে ভাগ হচ্ছে? দুই ভাগে না? ভাগে ভাগ। এখন খেয়াল করো যে এই প্রান্ত এবং এই প্রান্ত কি সেম প্রান্ত না? আচ্ছা, তাহলে আমি বলতে পারি 6 এবং 3 এদের এখানে একটা কমন পয়েন্ট, আবার এখানে একটা কমন পয়েন্ট। জি স্যার। তাহলে 6 এবং 3 প্যারালাল। একই রকম দেখো 12 এবং 4 এর এখানে একটা কমন পয়েন্ট, আবার এখানে একটা কমন পয়েন্ট। জি স্যার। তাহলে 12 এবং 4 প্যারালাল। প্যারালাল। তাহলে আমি টোটাল 6 এবং 3 কে প্যারালাল করব, 2 পাইলাম। 12 এবং 4 কে প্যারালাল করব, 3 পাইলাম। এই দুটো হচ্ছে আবার সিরিজ, তাই না? কথা বুঝছো? টোটাল রেজিস্ট্যান্স কিভাবে বের করলাম? +5 ওহম। বুঝছো তো? জি স্যার বুঝছি। স্যার আমরা এরকম করতে পারেন 12 আর 4 সিরিজ, আর এদিকে 4 আর 3 হচ্ছে সিরিজ, তারপর দুইটা আবার প্যারালাল করতে পারতাম না? এই দুটো সিরিজ আর 12 আর 6 সিরিজ। তুমি যদি এদিক থেকে তাকাও, না তুমি ওভাবে করতে পারবে না। তোমাকে এই লোড যেখানে আছে সেখান থেকে তোমাকে চিন্তা করতে হবে। তুমি তো চিন্তা করতেছো এদিক থেকে চিন্তা। আচ্ছা স্যার, বুঝছি। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, তাহলে এরপরে আসো। তাহলে এখন আমার লাগবে কি? ভোল্টেজ, তাই না? ভোল্টেজ মানে কি? যে এই প্রান্তের ভোল্টেজ, তাই না? জি স্যার। এখন এখানে তো কোনো প্যারালাল রেজিস্ট্যান্স না যে প্যারালাল রেজিস্ট্যান্সে ভোল্টেজ বের করলে হয়ে যাবে। অবশ্যই আমাকে এখানকার ভোল্টেজ বের করতে হবে। তো কিভাবে করব? দেখো সার্কিট এটা কিভাবে লেখা যায় কিনা দেখো তো। টেনে এর উপরের দিকে টান দিলে দেখবে এরকম সোজা হয়ে যাবে কিনা দেখো তো। জি স্যার হবে। টান দিলে এরকম হয়ে যাবে না? জি স্যার। আচ্ছা, তাহলে আমাকে বের করতে হবে হচ্ছে এই প্রান্তের ভোল্টেজ, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে আমি একটা কাজ করি। আমি প্রথমে এটার জন্য ভোল্টেজ বের করে ফেলি, V1 বের করে ফেলি। তাহলে হচ্ছে আমি মোটামুটি এই যে V1 যদি আমি বের করতে পারি, তাহলে আমি VB বের করতে পারবো না? জি স্যার পারবো, একই তো। ঠিক আছে, কারণ দেখো V1 মানে কিন্তু VB। আসলে কি তাই? জি স্যার। ওটা রোডের জন্য ভোল্টেজ ড্রপ হবে না? হ্যাঁ, এখানকার জন্য তো ভোল্টেজ ড্রপ হবে। আচ্ছা, তাহলে আমরা প্রথমে আগে ভোল্টেজ বের করি। দেখো, তাহলে আমরা প্রথমে V1 বের করলাম, অর্থাৎ 6 ওহমের একসে ভোল্টেজ বের করলাম, যেটা আসলে 48 ভোল্ট। আর V2 বের করলাম, V2 মানে হচ্ছে যে এইটা 12 ওহমের জন্য পেলাম হচ্ছে 54 ভোল্ট।
এখন এখানে আমি কেভিএল অ্যাপ্লাই করি, কেভিএল এর দুটোর মধ্যে, ঠিক আছে? কেভিএল অ্যাপ্লাই যদি করি তাহলে কি পাবো? ই থেভেনিন, এই যে ই থেভেনিন ইকুয়ালস টু V2 মাইনাস V1, V2 মাইনাস V1, তাই না? জি স্যার, এটাই তো হইলো। হ্যাঁ, ইকুয়ালস টু 0। হ্যাঁ, আলটিমেটলি কিন্তু ওইটাই হইছে। তাহলে এতটুকু অংশের মধ্যে যদি আমরা যখন কেভিএল অ্যাপ্লাই করলাম তখন আমি হচ্ছে ওই যে প্লাস মাইনাস দিয়ে আর কি, তুমি তোমাদের মতো দিতে পারো। স্যার একটা জিনিস বুঝি নাই স্যার, হ্যাঁ বলো। 3 ওহমের জন্য ভোল্টেজ কেন ড্রপ হবে V1 এর? আমি তো স্যার 3 ওহম তো বি মানে 3 ওহমের না, আগেই না, তো বি, তাহলে বি হ্যাঁ। এর ভোল্টেজ আর V1 এর ভোল্টেজ সেম না? আরেকবার। মানে বি পয়েন্টের ভোল্টেজ আর হলো V1 এর জন্য যে ভোল্টেজটা বাই করছে এটা তো সেম হওয়ার কথা না স্যার? এই দুইটার মাঝে তো হ্যাঁ, কোনো সেম 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 হবে। হ্যাঁ, এখানে সেম হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখান থেকে ই থেভেনিন পেয়ে গেলাম। তো ই থেভেনিন যদি পেয়ে যাই তাহলে সার্কিটটা কি হবে? একটা ই থেভেনিন এর সাথে হচ্ছে, দেখো ই থেভেনিনের মান আসছে 6 ভোল্ট। এটা ভুল লিখছি আমি, এটা উল্টা হবে, ঠিক আছে? স্যার এটাই না, ঠিক আছে, যেহেতু স্যার আমরা বি পয়েন্ট এখানে প্লাস ধরছি আর এ মাইনাস ধরছি, কিন্তু আসলে তো উল্টা হয় না স্যার? V2 থেকে তো মানে এ থেকে বি দিকে যাবে পারে, না, আর তুমি এখানে যদি প্লাস মাইনাস উল্টা হ্যাঁ, লিখছি। এখানে প্লাস মাইনাস উল্টা ধরার কারণে এখানে উল্টা ধরছে। তুমি যদি এটাকে যদি সোজা করে ধরো তাহলে তুমি সোজা করে ধরতে হবে, কথা বুঝছো? মানে আমি তোমাকে বলি, যেমন এখানে তো বি এবং এ উল্লেখ করে দিছে, তো এই কারণে হচ্ছে এটা এরকম উল্টা হয়েছে। যদি এখানে এই প্রান্তটা এ হইতো, এই প্রান্তটা বি হইতো, তখন কিন্তু এটা আবার সোজা হইতো। আচ্ছা, তাহলে হচ্ছে আমি যে ভি থেভেনিন পাইলাম সেটা সিরিজে হবে আর থেভেনিন, আর লোড যা আছে তাই। কথা কি বুঝছো? তাহলে আজকের ক্লাসে আমরা মোটামুটি হচ্ছে থেভেনিন এবং সুপারপজিশন দেখলাম। তো তোমাদের কাজ হচ্ছে পরবর্তী ক্লাসে এই হোমওয়ার্ক গুলা করে নিয়ে আসবা, অর্থাৎ এতক্ষণ এই রিলেটেড বইয়ের মধ্যে এক্সারসাইজে যা যা প্রবলেম আছে এই প্রবলেমগুলো করে নিয়ে আসবা, ঠিক আছে? আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। কেমন স্যার? আসসালামু আলাইকুম। আসসালামু আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালাম।